ক্লাসটা ফুল রেকর্ড থাকবে। এখন প্রপারলি শুনতে পাচ্ছ কিনা জাস্ট এটা আমি কি এনশিওর করো। একদম ডিরেক্ট ক্লাসে চলে যাব। জি ওকে, স্যার। জি চলেন স্যার। চলে জি যাওয়া যাক স্যার। আমাদের ক্লাসে। দেখতে পাচ্ছেন? ওকে, আমি এখন আপনাদের মিউট করে দিব সো দ্যাট যেন আমরা ক্লাসটা ভালো মতো বুঝতে পারি। ওকে ওকে, সবাইকে মিউট করে দিচ্ছি। ওকে, আশা করি এখন প্রপারলি শোনা যাচ্ছে। এখন দেখেন, আমি কেন মিউট করলাম সবাইকে এটা আগে বলে দেই তোমাদের। এর একটা বড় কারণ হলো আমাদের ক্লাসটা ভালো মতো বুঝতে হবে, ঠিক আছে? এমনিতেই ধরো অনলাইনে নেটের প্রবলেম হতে পারে, নেটের প্রবলেম এখন নাই। আমরা ক্লাসটা ভালো মতো বুঝবো, তারপরে আমরা প্রশ্ন করতে যখন সময় দিব তখন প্রশ্ন করবে, ঠিক আছে? ধ্বনিতত্ত্ব খুবই গুরুত্বপূর্ণ টপিক একটা বাংলার। ওকে, এখন সব ভুলে যান, পৃথিবীর যা কিছু আছে সব কিছু ভুলে যান। আর ইউ গাইজ রেডি ফর দ্য ক্লাস? সবাই কমেন্ট বক্সে লেখেন ইয়েস অর নো। সবাই কি ক্লাসের জন্য প্রস্তুত? ওকে, ইয়েস স্যার। ওকে, লেট আস স্টার্ট। ধ্বনিতত্ত্ব, প্রথমেই বুঝছো তত্ত্ব মানে কি জানো? তত্ত্ব মানে থিওরি বা ধ্বনি নিয়ে পড়াশোনা করা হয় যেখানে, সেটা হলো ধ্বনি তত্ত্ব। মেইনলি ধ্বনি তত্ত্ব কি নিয়ে পড়াশোনা করা হয় একটু খেয়াল করেন। ধ্বনি নিয়ে পড়াশোনা করা হয়। আমি আগের দিন তোমাদের বলেছিলাম ধ্বনি মানে কি। ধ্বনি মানে হলো সাউন্ড। সাউন্ড, তবে এই সাউন্ডটা কেমন সাউন্ড? এই সাউন্ডটা মিনিংফুল। মিনিংফুল মানে কি জানো? অর্থপূর্ণ, অর্থাৎ এর নিজস্ব অর্থ আছে, ঠিক আছে? সো ভাষার ক্ষুদ্রতম এককও কিন্তু ধ্বনি। এই প্রশ্নটা অনেক সময় শর্ট কোয়েশ্চেনে আসে। ভাষার ক্ষুদ্রতম একক, ঠিক আছে? আমি এটা লিখে দিচ্ছি তোমাদের। সবাই কিন্তু নোট করবে ক্লাসে এবং নোট জমা দিবে গ্রুপে, ঠিক আছে? বেস্ট নোট যার তাকে পুরস্কার দেওয়া হবে। ভাষার ক্ষুদ্রতম একক বা ইউনিট, স্মলেস্ট ইউনিট, ঠিক আছে? এখন প্রতিটা লাইন আমরা এভাবে পড়বো না, মেইনলি ধ্বনি নিয়ে আলোচনা করা হয় যেখানে, সেটা ধ্বনিতত্ত্ব। এবং এই ধ্বনিতত্ত্বে প্রথম যে আমরা যে বিষয়টা পড়ি সেটা হলো বাকযন্ত্র। বাকযন্ত্র বলতে বোঝায়, আমি ইজিলি বলছি, আমাদের শরীরের, আমাদের হিউম্যান বডির সকল যে অঙ্গ প্রত্যঙ্গ আছে এর মধ্যে যেগুলো কথা বলা নিয়ে কাজ করে, কথা বলতে হেল্প করে ডিরেক্টলি অথবা ইনডিরেক্টলি। এখন তোমার তো মনে হতে পারে আমাদের খালি মুখটা কথা বলছে। আসলে কি শুধু মুখ কথা বলছে? আমাদের ফুসফুস থেকে শুরু করে আমাদের কণ্ঠ, দাঁত, জিহ্বা, ঠিক আছে, ভেতরে একটা ছোট জিহ্বা আছে, আল জিহ্বা বলে, সব কিছু কিন্তু আমাদের সম্পৃক্ত কথা বলার এই পাওয়ারের সাথে। এখন তোমরা একটা ভুল উচ্চারণ করে থাকো অনেকে, জিহ্বা বলো। এই যে দেখো, এই বানানটা দেখো, আমি লিখছি যেটা, এইটা আসলে উচ্চারণটা হবে জিহ্বা। জিহ্বা, ঠিক আছে? সব অবশ্যই ভুল করা যাবে না কখনোই। জিহ্বা, উচ্চারণটা জিহ্বা। আচ্ছা, এই সকল অঙ্গ প্রত্যঙ্গ এগুলো কি করে? এগুলো আমাদের কথা বলতে যারা সহায়তা করে এরা হলো বাকযন্ত্র। এদের আরো কয়েকটা কাজ আছে, যেমন শ্বাসকার্য পরিচালনা করা, খাদ্য গ্রহণ করা, পাশাপাশি এরা কথা বলতেও সহায়তা করে, ঠিক আছে? এই জন্য লেখা আছে দেখো, বাকযন্ত্রের সাহায্যে আমরা ধ্বনি উৎপাদন করি। দেখতে পেয়েছেন? হ্যাঁ, হাইলাইটার দিয়ে দেখো আমি দাগিয়ে দিয়েছি। ওকে, আর স্বরধ্বনি এখন দেখো, ধ্বনি তো বুঝলাম। এখন ধ্বনির প্রথম যে ক্লাসিফিকেশন আছে, 1 নাম্বার ক্লাসিফিকেশন হলো স্বরধ্বনি, ঠিক আছে? আর 2 নাম্বার কি জানো? 2 নাম্বার আপনাদের এই যে পরে আসবার একটু, এই হলো 2 নাম্বার, ব্যঞ্জন ধ্বনি। এই স্বরধ্বনি পড়বো, ব্যঞ্জন ধ্বনি পড়বো। দেখো, ধ্বনি কিন্তু কনফিউজিং না। আমরা অনেকে ভাবি ধ্বনি অনেক কনফিউজিং লাগছে। প্রথমত তুমি ধ্বনি বুঝেছো কিনা আগে দেখো। ধ্বনি হলো যে কোনো সাউন্ড, আমরা যে সবচেয়ে ছোট যে স্মল ইউনিটটা আছে সাউন্ডের, আমরা কথা বলার সময় সবচেয়ে, যেমন আমার যখন বলছি, এখানে কয়েকটা ধ্বনি আছে। একদম ছোট কোনটা? আ। আমারের মধ্যে আ, এটা কিন্তু ছোট একটা অংশ। এটা হলো একটা ধ্বনি। এখন স্বরধ্বনি নাকি ব্যঞ্জন ধ্বনি, এই বিষয়টা কিন্তু পরে আসবে, এখন আসবে। দেখেন, স্বরধ্বনি হইল সেই ধ্বনিগুলো যে যেটিগুলো উচ্চারণের সময় ফুসফুস থেকে আগত বাতাস মুখের মধ্যে কোনোভাবে বাধাপ্রাপ্ত হয় না। যখন আমাদের এই লাং থেকে বাতাসটা যখন আসছে, এটা কোনোভাবে আটকায় যাচ্ছে না, কোথাও আটকাচ্ছে না। যেমন যখন বলছো, ওইটা কিন্তু স্মুথলি বের হচ্ছে। কিন্তু যখন তুমি জ বলছো, জ, এটা কিন্তু তোমার মুখের মধ্যে আটকাচ্ছে। তোর ক বলতেছো, ক কিন্তু গলার এখানে জিহ্বা মূলে লাগছে, ঠিক আছে, বা কণ্ঠে লাগছে। সো
ক খ গ ঘর সাথে আ ই এ ও এগুলো কিন্তু দেখে ওয়ান টাইম বলে দিতে পারতেছ, আ ই উ এ ও, তাই না? ইভেন জাপানিজ যখন মানুষ শিখতে যায় জাপানিজ ভাষা, জাপানিজ ভাষার ক্ষেত্রেও শুরুতে আ ই উ এ ও এভাবে শেখে, এবং প্রতিটা ওদের লেটারও এরকম কা কি কু কে কো এভাবে। সো মেইন কথা এটা যে স্বরধ্বনিগুলো, ঠিক আছে, ভাওয়েল, এগুলো ইংরেজিতে এগুলোই ভাওয়েল সাউন্ড, এইগুলোকে আমরা বলছি কি, স্বরধ্বনি, যেগুলো বাতাসটা আটকাচ্ছে না। এর মধ্যে দেখো অ আছে, আ আছে, ই আছে, উ আছে, ও আছে, তারপরে আরো কিছু আছে। এখানে স্বরধ্বনি মনে রাখবে দুই টাইপের, আমি তোমাদের লিখে দেই। একটা হলো মৌলিক, আর একটা হলো যৌগিক। মৌলিক স্বরধ্বনি এবং যৌগিক স্বরধ্বনি, এই দুইটাও আমরা খুব দ্রুত শিখবো। আচ্ছা, দেখো, তুমি যখন একটু, আমি তোমাদেরকে আলাদা একটা জায়গায় একটা জিনিস বোঝাবো, একটু খেয়াল করেন, হ্যাঁ। আমি যখন বলছি যে মৌলিক, ঠিক আছে, মৌলিক সংখ্যা, আচ্ছা তোমাদের একজনের থেকে আমি প্রশ্নের উত্তর নিব। মৌলিক সংখ্যা কাকে বলে? কে কে বলতে পারবে? হ্যান্ড রেজ করো তো, হ্যান্ড রেজ করো, বলবে না, ঠিক আছে। ওকে, উত্তর দিবেন হলো নূর। নূর উত্তর দেন, মৌলিক সংখ্যা কি? তা মৌলিক সংখ্যা হলো এমন সংখ্যা যে যেগুলোর যেগুলো গসাগু এবং এক এবং সেই সংখ্যা ছাড়া অন্য কোনো যে সংখ্যা। মানে ডিভাইড করা যায় না, তাই না? অন্য কোনো সংখ্যা দিয়ে ডিভাইড করা যায় না, ঠিক আছে, ভাঙা যায় না, ভাগ করা যায় না। এখন এখন আমি আবার তোমাদের মিউট করে দিলাম, দেখেন। তাহলে স্বরধ্বনির ক্ষেত্রে মৌলিক যৌগিক বিষয়টা কেমন, এই জিনিসটা আমরা দেখি, ঠিক আছে। স্বরধ্বনি পড়ছে, কিন্তু স্বরধ্বনি কোনটা? ওই যে যে ধ্বনিগুলো ফুসফুসে বাতাস বের হওয়ার সময় বাধা পায় না। স্বরধ্বনির ক্ষেত্রে মৌলিক হলো সেই স্বরধ্বনি যেটা, ঠিক আছে, যেটা ভাঙা যায় না। যেমন অ, ঠিক আছে, তারপর আ, এগুলোকে কি আর ভাঙা যায়? আর কিন্তু ভাঙা যায় না। কিন্তু তুমি যদি যৌগিকের ক্ষেত্রে দেখো, ওই ওই যখন উচ্চারণ করছো তুমি কিন্তু বুঝতে পারছো, ওই যখন উচ্চারণ করছো, ও প্লাস ই, তাই না? ও এবং ই দুইটা একসাথে উচ্চারণ করলে হয় ওই। সো এইটা যৌগিক। তারপরে ও, এখানে তুমি বুঝতে পারতেছো, ও আর উ একসাথে উচ্চারণ করছো, সো এটা কিন্তু ভাঙা যাচ্ছে। সো এই দুইটা হলো যৌগিক স্বরধ্বনি। আর বাকি যেগুলো আছে এগুলো হলো আপনাদের কিন্তু মৌলিক, ঠিক আছে। আচ্ছা, এক মিনিট, এবার আমরা আবার চলে আসি, দেখো। মৌলিক গেল, যৌগিক গেল, সামনে আমরা জানবো পুরোপুরি বিস্তর। আর স্বরধ্বনির উচ্চারণ, স্বরধ্বনির উচ্চারণের দিকটা, আচ্ছা উচ্চারণের দিকটা আমরা একটু পরে পড়বো। আমরা আগে যাব ব্যঞ্জন ধ্বনি, ঠিক আছে, দুইটা একসাথে শিখলে তোমাদের বুঝতে সুবিধা হবে। স্বরধ্বনি আমরা দেখলাম, আর ব্যঞ্জন ধ্বনি ঠিক এর উল্টাটা, ঠিক আছে। এর উল্টো কিভাবে? ব্যঞ্জন ধ্বনি হলো যে সকল বাগধ্বনি উচ্চারণের সময় ফুসফুসে আগত বাতাস মুখের মধ্যে বন্ধ বা রুদ্ধ হয়, কোথাও না কোথাও আটকায়, ঠিক আছে। হ্যাঁ, প্রশ্ন নিব, এই দুইটা টপিক পড়ায় তারপর প্রশ্ন নিব, স্বরধ্বনি ব্যঞ্জনধ্বনি পড়াই আনি আগে। একটু তোমরা ক্লাসে ফোকাস করো, ক্লাসে ফোকাস করলে দেখবা যে ক্লাস এভাবেই করতে হবে আসলে। তোমরা যখন কি বলে প্রশ্ন ক্লাসে বারবার করলে দেখবা যে ক্লাসের টপিক এগোয় না। প্রথমে টপিকটা খুব ভালো মতো আমরা পড়ে নেই, তারপর কোয়েশ্চেন করি। স্বরধ্বনিতে দেখেছিলাম আ ই উ এ ও, এগুলোতে কিন্তু বাতাস স্মুথলি বের হয়ে যাচ্ছিল, কিন্তু প, ক, ল, এগুলোতে কিন্তু মুখের মধ্যে বাধা পায়। তো এগুলো হলো ব্যঞ্জন ধ্বনি, ঠিক আছে। ব্যঞ্জন ধ্বনিরও বিভিন্ন টাইপের উচ্চারণের জায়গা আছে, সকল ব্যঞ্জন ধ্বনি এক একটা এক এক জায়গা থেকে উচ্চারিত হয়। এইগুলো আমরা পড়বো। আবার আমরা চলে আসি স্বরধ্বনিতে, ঠিক আছে। স্বরধ্বনির প্রকারভেদ, এই উচ্চারণটা কেন পড়ি জানো? প্রকারভেদের জন্য। একটু আমি দেখে নিতে, প্রকারভেদ বোঝার জন্য। ওকে, আচ্ছা, একজনের আপনাদের কোয়েশ্চেন ছিল, আহ জুলকার নাইন মনে হয় বলেছিলে কোয়েশ্চেন আছে, জি বলো কি কোয়েশ্চেন আছে। স্যার, জি বলেন। ঋ কি যৌগিক নাকি মৌলিক? বুঝি নাই।
স্যার, এই স্বরবর্ণ রি যে ওইটা কি যৌগিক নাকি মৌলিক? তুমি তো স্বরবর্ণের কথা বলছো, রি কি স্বরধ্বনি? আগে এটা কোয়েশ্চেন করো। আমরা কি পড়ছি বলেন তো জুলকার নাইন? স্বরধ্বনি পড়ছি। রি কিন্তু স্বরধ্বনি না, রি স্বরবর্ণ। ঠিক আছে? বর্ণ কখন? যেগুলো আমরা লিখি। সকল স্বরবর্ণ স্বরধ্বনি না। বর্ণ আর ধ্বনির মধ্যে ডিফারেন্স কি জানো? বর্ণ হলো লিখিত রূপটা, আর আমরা ধ্বনি নিয়ে আলোচনা করছি, ধ্বনি হলো সাউন্ডটা। ঠিক আছে? সো এখানে কিন্তু আপনাদের মানে ডাউটটা ক্লিয়ার হয়। রিকে ধরা হয় স্বরবর্ণের মধ্যে ধরা হয়, ওইটা ধরেন একটু এক্সেপশনালি, বাট এটা কিন্তু স্বরধ্বনি না। ঠিক আছে? ওকে। তারপর আরো যার যার কোয়েশ্চেন আছে, আরশ তোমার কি কোনো কোয়েশ্চেন আছে? হ্যান্ড রেজ করেছো যারা। আরশ, তুমি কি কিছু বলতে চাও? স্যার, আমার প্রশ্নটা হচ্ছে মৌলিক স্বরধ্বনির মধ্যে এও রয়েছে, কিন্তু এ তো মানে স্বরবর্ণ স্বরধ্বনির অন্তর্ভুক্ত না। এটা এর স্বরবর্ণ নাই, এর বর্ণরূপ নাই, কিন্তু স্বরবর্ণ স্বরধ্বনি। বুঝতে স্বরধ্বনি। পেরেছো? মানে মৌলিক স্বরধ্বনি, তবে এটার কোনো বর্ণ নাই। এটা আমরা বর্ণ যখন লিখতে যাই, তখন এই জন্য আমাদের জ ফলা দিয়ে এইভাবে লিখতে হয়। কারণ এটা তো কোনো বর্ণ না, দেখো এখানে কিন্তু এটা কিন্তু কোনো বর্ণ না। এখানে কিন্তু জ ফলা আকার দিয়ে আমি লিখেছি, তাই না? সো এর কোনো বর্ণ নাই, আমরা বলছি মুখে, বাট এর নির্দিষ্ট কোনো বর্ণ নাই। আমরা এইভাবে যোগ করে করে লিখি। সো রি এর যেমন স্বরধ্বনি নাই, রি স্বরবর্ণ, ঠিক এমন একটা স্বরধ্বনি, কিন্তু তার কোনো স্বরবর্ণ নাই। বুঝতে পেরেছো? এরকম কনসেপ্ট গুলো আর কি। বাট ধ্বনি যখন আলোচনা করছি তখন পুরাই শুধু সাউন্ড নিয়ে আলোচনা হচ্ছে আমাদের। দেখো, প্রথমে আসে জীবের অবস্থা। ঠিক আছে, আমরা আবার কোশ্চেন নিব একটু পরে, ঠিক আছে? কারণ পড়াটা এগোতে হবে আমাদের একটু। এবার দেখেন, জিভের অবস্থা বা আমাদের টাং, টাং, ঠিক আছে, আমাদের জিভের পজিশন অনুযায়ী আমাদের স্বরধ্বনিকে কিন্তু ভাগ করা যায়। এটা আপনাদের যেহেতু বইয়ের পড়া, অবশ্যই আপনাদের মনে রাখতে হবে। একটা হলো সম্মুখ, একটা মধ্য, আর একটা হলো পশ্চাৎ। ঠিক আছে? স্বরধ্বনিকে ধরো, জিভের যে অংশের সাহায্যে এই স্বরধ্বনিটা উচ্চারিত হচ্ছে, অর্থাৎ জিভের সামনের অংশ, মাঝের অংশ নাকি পিছের অংশ, কোনটা দিয়ে উচ্চারণ করা হচ্ছে, সেই অনুযায়ী কিন্তু আমরা স্বরধ্বনিকে ভাগ করি। যেমন সম্মুখ স্বরধ্বনি হলো এই যে, এই যে, এই তিনটি দেখতে পাচ্ছ, ই, এ আর এ। কিন্তু স্বরধ্বনি, ঠিক আছে, আলাদা বর্ণ নাই, বাট ধ্বনি। বা মধ্য স্বরধ্বনি দেখো, আ, শুধু আ, ঠিক আছে, মনে রাখবা, শুধু এটা মধ্য। আর তারপরে দেখো, দেখতে পাচ্ছ অ, ও, উ, এই তিনটা হলো পশ্চাৎ। এটা একটু তোমাদের নিজেদের আসলে এটা মনে রাখার কোনো ট্রিক নাই, ঠিক আছে? এটা তোমাদের পড়তে হবে এবং মনে রাখতে হবে, এবং পরীক্ষার জন্য কিন্তু এটা ইম্পর্টেন্ট, আমি বলে দিলাম। ঠিক আছে? শনিবারের যে পরীক্ষা আছে, এখানে কিন্তু এটার জন্য অবশ্যই এই তিন টাইপের সম্মুখ, মধ্য ও পশ্চাৎ স্বরধ্বনি একটু ভালো মতো পড়বে। ওকে। তারপর দেখো জিভের উচ্চতা, ওইটা গেল একটা পার্সপেক্টিভ। এখন আমরা দেখব জিভের উচ্চতা, এইটা অনুযায়ী স্বরধ্বনি কয় রকম। জিভের উচ্চতা অনুসারে স্বরধ্বনিগুলোকে চার ভাগে ভাগ করা যায়। একটা হলো উচ্চ, মানে সবচেয়ে উঁচায়। তারপরে একটা নিচু, ঠিক আছে, একদম নিম্ন। তারপরে উঁচুর থেকে একটু নিচু, উচ্চ মধ্য। আর নিচের থেকে একটু উপরে, নিম্ন মধ্য। ঠিক আছে? উঁচু, উচ্চ, নিম্ন, তার একটু নিচে উচ্চ মধ্য, তার নিচে নিম্ন মধ্য, তার নিচে নিম্ন। ঠিক আছে? এরকম মানে চারটা লেয়ার। উচ্চ স্বরধ্বনি হলো যে স্বরধ্বনিগুলো উচ্চারণ করার সময় তোমার জিভ সবচেয়ে উপরে ওঠে, যেমন ই, উ। ঠিক আছে? এটা যদিও বোঝা অনেক কঠিন, কিন্তু তুমি কিন্তু চিন্তা করে বুঝবা না যে আমি ই, উ বলতেছি, কত উপরে উঠলো, এটা মাপা যায় না। ঠিক আছে? এটা ব্যাকরণবিদরা অনেক গবেষণা করে বানিয়েছেন। সো এগুলো আসলেই সত্যি, অবশ্যই এগুলোর মানে নির্ভুল, তবে সবসময় কিন্তু আমাদের নিখুঁত ভাবে বুঝতে পারি না। ওকে। দেখেন, উচ্চ স্বরধ্বনির ক্ষেত্রে আমরা জিভ সবচেয়ে উপরে, সবচেয়ে উপরে ওঠে। ঠিক আছে? যেমন ই আর উ, মনে রাখতে হবে। এখানে কিন্তু পড়া, সব পড়া আসলে আমি তোমাকে বুঝাই দেওয়ার অংশে বুঝাই দিচ্ছি, বাট যেগুলো মুখস্থ আমি কিন্তু বলে দিচ্ছি যে এগুলো মনে রাখবে, মনে রাখবে। তারপরে দেখো, নিম্ন স্বরধ্বনি। নিম্ন স্বরধ্বনি হলো একেবারে সবচেয়ে নিচে অবস্থান করে, একেবারে সবচেয়ে নিচে। ঠিক আছে?
সেগুলো হলো আ, এ, এই দুইটা। ঠিক আছে, আ, এ, এ শ্রেণীর ধ্বনির দৃষ্টান্ত এই দুইটা। তাহলে এই দুইটা হলো উচ্চ, ই, উ উচ্চ। উচ্চ মধ্য কোনটা দেখো? উচ্চ মধ্য বলতে উচ্চর চেয়ে একটু নিচু। ঠিক আছে, যে নিম্ন স্বরধ্বনির তুলনায় উপরে এবং উচ্চ স্বরধ্বনির তুলনায় নিচে থাকে এ, ও। আর নিম্ন মধ্য হলো এসব স্বরধ্বনি উচ্চ মধ্য স্বরধ্বনির তুলনায় নিচে এবং, আচ্ছা মেইন কথা আমি তোমাকে বুঝাই দিছি এটা। তোমাকে বাকি যেটা দায়িত্ব আছে তোমার, এগুলো মনে রাখা। ঠিক আছে, পড়তে হবে, মনে রাখতে হবে, তোমার এটাও ধারণা থাকতে হবে যে কোন জিনিসটা মুখস্থ করতে হবে আমাদের। ওকে, দেখেন এখানে একটা ধারণা আছে। ই, উ এগুলো সবচেয়ে উঁচুতে, তারপর এ, তারপরে এ, তারপরে আ। ঠিক আছে, নিম্ন দেখো একদম নিম্নে কোনটা? আ। আর নিম্ন মধ্য দেখো ঠিক তার উপরেরটা এ। আর উচ্চ মধ্য দেখো এ আর ও না, এই যে এ, এখানে উচ্চ মধ্য। সো তুমি দেখতে পাচ্ছ যে উচ্চ, উচ্চ মধ্য, নিম্ন মধ্য এবং নিম্ন স্বরধ্বনির উদাহরণ। তারপরে এইটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে, এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, একটু মনোযোগ দাও। ঠিক আছে, ঠোঁটের অবস্থা। কিছু কিছু স্বরধ্বনি উচ্চারণ করার সময় আমাদের ঠোঁট গোল হয়ে যায়, ও। ঠিক আছে, ঠোঁটটা গোল হয়ে যায়, ও। আর কিন্তু কিছু কিছু স্বরধ্বনি উচ্চারণের সময় তুমি বলতেছো কি বলতেছো যখন, তখন কিন্তু তোমার ঠোঁট গোল। তুমি কি, তোমরা কেউ কি ঠোঁট গোল করে বলতে পারবা? সম্ভবই না, তাই না? এটা কি আদৌ সম্ভব? ঠোঁট গোল করে বলা যায় না। ঠিক এরকম ঠোঁটের অবস্থান অনুযায়ী কিছু কিছু আমরা স্বরধ্বনিগুলোকে গোলাকৃত এবং অগোলাকৃত স্বরধ্বনি বলি। গোলাকৃত মানে গোল, ঠিক আছে, লাইক আ ফুটবল। আর অগোলাকৃত মানে গোল না, যা কিছু আছে সবই অগোলাকৃত, মানে নন সার্কুলার। ঠিক আছে, অ, ও, উ, এই তিনটা খেয়াল করেন। অ, ও, উ, আমি যখন বলছি আমার ঠোঁট গোলাকৃত থাকছে। ঠিক আছে, আর যখন আমি বলছি, এ, এ, এগুলোতে কিন্তু গোল থাকছে না। সো এগুলো অগোলাকৃত। ঠিক আছে, এই তিনটা হলো অগোলাকৃত, দেখতে পাচ্ছি। তুমি মেইনলি উচ্চারণ করে করে ট্রাই করেই দেখতে পারবা যে কোনটা গোলাকৃত, কোনটা অগোলাকৃত। ওকে, স্বরধ্বনির ক্ষেত্রে এবার আমরা আসি হ্রস্ব স্বর, দীর্ঘ স্বর। ঠিক আছে, হ্রস্ব মানে কি জানো? শর্ট। আর দীর্ঘ মানে লং। এই জিনিসটা মনে রাখবেন। হ্রস্ব মানে শর্ট, আর দীর্ঘ মানে লং। ঠিক আছে, দেখো হ্রস্ব হ্রস্ব ই বলি না আমরা, হ্রস্বই বলি শর্টে, বাট এটা আসলে হ্রস্ব ই, মানে এটা হলো শর্ট ই। আর যখন দীর্ঘ ই, তখন কি? ওইটা দীর্ঘ, লং। যেমন কি এবং কি, এই দুইটার মধ্যে পার্থক্য কি জানো? খুবই ইন্টারেস্টিং বিষয়। আচ্ছা, হ্যান্ড রেজ করবেন তারা যারা কি এবং কি এর মধ্যে পার্থক্য জান। না, না জানলে হ্যান্ড নামায় রাখো, বাট যারা জানো তারা হ্যান্ড রেজ করেন। আমি কাউ একজনকে দেখি জিজ্ঞেস করব। ওকে, দেখি। ফাওয়াজ, ফাওয়াজ তুমি বলো তো কি এবং কি এর মধ্যে পার্থক্য কি? স্যার, প্রথম যে কি ওটা ঋষিকার, ওটা হবে কি। আর দ্বিতীয় যে কি ওটা দীর্ঘিকার, ওটা হবে কি। আচ্ছা, এটা আমি বুঝেছি। কিন্তু তুমি প্রথম কি কোথায় ব্যবহার করবে আর সেকেন্ড কি কোথায় ব্যবহার করবে, এটা কি জানো? না স্যার। স্যার এটা আচ্ছা, আমি জানি। আমি বলি। আচ্ছা, আচ্ছা, স্যার ওয়েট, আমি আমি হ্যাঁ, আমি জানি। আমি বলবো, আমি সিলেক্ট করব। ঠিক আছে, আমি সিলেক্ট করব, যাকে বলবো সে বলবে। ওকে, একদম প্রথমে, আহ, থামো 1 মিনিট, আমি র্যান্ডম বলবো তোমাদের। দেখি, রায়দা তুমি কি জানো? ইয়েস স্যার আমি জানি। ওকে, রায়দা বলো, কয়রস্যি কি কোথায় স্যার ব্যবহার করি এবং কয় দীর্ঘই কি কোথায় ব্যবহার করি? পয়রস্যি আমরা ব্যবহার করি তখন যখন একটি প্রশ্ন শুধু হ্যাঁ বা না দ্বারা উত্তর দেওয়া যায়, এবং কয় দীর্ঘি তখন ব্যবহার করি যখন শুধু হ্যাঁ বা না দ্বারা আমরা প্রশ্নটার উত্তর দিতে পারবো না, আরো হচ্ছে মানে কোনো কথার মাধ্যমে প্রকাশ করতে হবে। ওকে, আচ্ছা হ্যাঁ, তোমার থিওরিটিক্যালি তোমার উত্তর সঠিক। ঠিক আছে, আমি এখন তোমাদের বোঝাই। এখন যারা বোঝেন নাই বা জানেন না তারা একটু শুনেন। ঠিক আছে, এক চান্সে আজীবন মনে থাকবে। ঠিক আছে, এবং এবং ভুলও করবে না কখনো। আচ্ছা, দেখো, আমি তোমাকে দুইটা প্রশ্ন করব। ধরো, একটা হলো তোমার নাম কি, তোমার নাম কি। আরেকটা প্রশ্ন হলো তুমি কি খেয়েছো। দেখো, আমি যখন সেকেন্ড প্রশ্ন যখন করলাম তুমি কি খেয়েছো, এখানে কিটা অনেক শর্ট।
ঠিক আছে? কি, আমি কিন্তু তুমি কি খেয়েছো এটা বলি নাই। মেইনলি দেখো, তুমি তুমি কি খেয়েছো আর তুমি কি খেয়েছো, এখানেই ডিফারেন্স, বুঝেছো? দুইটার জায়গার কিন্তু দুইটা প্রশ্নের উত্তরই আলাদা। প্রথমটা হলো তুমি কি খেয়েছো, এর উত্তর হলো হ্যাঁ খেয়েছি, অথবা না আমি খাই নাই। সেকেন্ড প্রশ্নের উত্তর কিন্তু হ্যাঁ বা না দিয়ে দেওয়া যাবে না। সেকেন্ড কোয়েশ্চেন আমাকে বলতে হবে যে আমি ভাত মাছ খেয়েছি নাকি আমি পোলাও মাংস খেয়েছি। বুঝতে পেরেছেন? সো এই জিনিস যেন কখনো আর জীবনে ভুল না করো, কয় শিখি এবং কয় দীর্ঘ ইকি। এখানে কিন্তু দেখো, তোমরা বইয়ে কাঠখোট্টা টাইপ পড়া পড়ো, বাট এখানে কিন্তু একটা তুমি লাইফ রুল শিখলা, ঠিক আছে? যেন এটা কখনো না ভুল হয়, এবং কত ইন্টারেস্টিং ভাবে তুমি শিখতে পারলে এই জিনিসটা, যে তুমি কি খেয়েছো নাকি আর তুমি কি খেয়েছো, এই দুইটার মধ্যে ডিফারেন্স, ঠিক আছে? সো হ্রস্বস্বর আর দীর্ঘস্বর বেসিক্যালি এরকম একটা বিষয়, ঠিক আছে? এখানে পড়ার জায়গা আপনাদের খুব কম, আমি ফার্স্ট একটু এগিয়ে যাই। হ্রস্ব মানে শর্ট, দীর্ঘস্বর মানে জাস্ট লং, ঠিক আছে? কোমল তালুর অবস্থা, এক মিনিট, দেখেন এই চার্টটা খেয়াল করলে তুমি কোমল তালুর অবস্থা অনুযায়ী বুঝবা। মনে রাখবা, অনুনাসিক স্বরধ্বনি কোনগুলো জানো? যেগুলো একটু নাকে নাকের মধ্য দিয়ে উচ্চারণ হয়। এক মিনিট। নাকের মধ্য দিয়ে উচ্চারণ হয় যেগুলো, ঠিক আছে? এক মিনিট, একটু পানি খেয়ে নেই। যেগুলো একটু নাকের মধ্য দিয়ে উচ্চারণ হয় সেগুলো হলো অনুনাসিক স্বরধ্বনি, যেমন ই, এ। দেখছো চন্দ্রবিন্দু আছে, যেগুলো চন্দ্রবিন্দু আছে, একটা মনে রাখার সহজ উপায় কি, যদি তোমাকে চন্দ্রবিন্দু वाला কোনো স্বরধ্বনি দেয়, এগুলো সব নিঃসন্দেহে কি অনুনাসিক। চন্দ্রবিন্দু দেখলেই অনুনাসিক, ঠিক আছে? কোনো এখানে আর কোনো ইয়ার জায়গা নাই, এখানে কোনো ডাউটের জায়গায় নাই। ওকে, এখানে পড়ার জায়গা এইটুকুই, ঠিক আছে? যে চন্দ্রবিন্দু যদি দেখো, ওই স্বরধ্বনি কি হবে কমেন্টে জানাও তো সবাই একটু। চন্দ্রবিন্দু, এই যে ই, এ, এ, এভাবে যদি থাকে, এগুলো কোন স্বরধ্বনি? একজন লিখেছে আ কোন আকৃতির, আ। আ কিন্তু গোলাকৃত না। আ কি অগোলাকৃত, ঠিক আছে, আকৃতি অনুযায়ী। তারপরে দেখেন আসি ব্যঞ্জন ধ্বনিতে, এক মিনিট। ব্যঞ্জন ধ্বনিতে কোন কোন টপিক গুলো পড়বো একটু দেখে নেই। ব্যঞ্জন ধ্বনিতে উচ্চারণ স্থান কোথা থেকে উচ্চারণ হচ্ছে, উচ্চারণ স্থান বোঝাচ্ছে যে ওই স্বরধ্বনিটা কোথা থেকে উচ্চারণ হচ্ছে, ঠিক আছে? আচ্ছা, কমেন্ট করতে হবে না আর, এবার নতুন টপিকে চলে এসেছি। ব্যঞ্জন ধ্বনিকে বিভিন্ন টাইপে ভাগ করা হয় উচ্চারণ স্থান অনুযায়ী। যেমন আমার ফর এক্সাম্পল বইয়ের কথা বাদ, আমি তোমাকে বললাম যে ক, খ, গ, ঘ। তুমি যদি এগুলো বলার চেষ্টা করো, একটু মিউট করে তোমরা বলতে পারো ক, খ, গ, ঘ, তুমি দেখবে যে তোমার মেইনলি কাজ করছে এই জায়গাটা, ঠিক আছে? জিহ্বার মূল একদম গোড়াটা। আর যখন তুমি বলছো প, ফ, ব, ভ, এখানে মেইনলি কাজ করছে তোমার ঠোঁট। প, দেখো দুই ঠোঁট দিয়ষ্ঠ, প, ফ, ব, ভ, এভাবে। তারপরে তুমি যখন বলছো ত, থ, দ, ধ, তুমি দেখবে যে তোমার জিহ্বাটা দাঁতের সাথে লেগে যাচ্ছে, ত, ঠিক আছে? তুমি জিহ্বাটা দাঁতের সাথে না লাগায় ত, থ উচ্চারণ করতে পারবে কেউ? দেখো তো, একটু ট্রাই করো তো, জিহ্বাটা দাঁতের সাথে লাগবে না, ত উচ্চারণ করা যায় না। ত, থ, দ, ধ কোনোটাই উচ্চারণ করতে পারবে না, ঠিক আছে? দেখে, সো ওইগুলোর সাথে কিন্তু দাঁতের সম্পর্ক, প, ফ এর সাথে ঠোঁটের সম্পর্ক, ক, খ এর সাথে জিহ্বা মূল বা এই জিহ্বার যে গোড়াটা, এটার সম্পর্ক। সো এইগুলোকে দেখো, এই অনুযায়ী আমরা বিভিন্ন ভাগ করেছি। দেখো, জিহ্বা মূল কোনটা, জিহ্বার একদম গোড়াটা, ঠিক আছে? তালব্য কোনটা, এই জায়গাটা। তারপর দন্তমূলীয়, এই দাঁতের সাথে লেগে যেটা উচ্চারণ হচ্ছে এটা। দিয়ষ্ঠ হলো দুই ঠোঁট। তারপরে দন্ত হলো একদম দাঁত, দন্ত মানে দাঁত। আর কণ্ঠনালীয় বলতে একদম কণ্ঠের মধ্যে থেকে, তুমি যখন হ বলো, দেখো হ, হ একদম গলার মাঝখান থেকে উচ্চারণ হয়, ঠিক আছে? এটা মনে রাখতে হবে। দেখেন, দিয়ষ্ঠ মানে দুই ঠোঁট, ওষ্ঠ মানে ঠোঁট, আর দিয়ষ্ঠ মানে কি দুই ঠোঁট। দুই ঠোঁট উচ্চারণে সহায়তা করে এমন ধ্বনিগুলো কোনগুলো? প, ফ, ব, ভ, ম, ঠিক আছে? প বর্গ, আমি এখানে লিখলাম যে প বর্গ। প বর্গ বলতে পর লাইনে যারা যারা আছে সবাই, ঠিক আছে? প, ফ, ব, ভ, ম।
সবাই কিন্তু দিয়ষ্ঠ। তারপরে দেখো দন্ত। দন্ত হলো ত, থ, দ, ধ, এই যে এই লাইনটা, ঠিক আছে, ন, ন কিন্তু ত, থ, দ, ধ, ন, এইগুলো সবগুলো। আচ্ছা, ইন্টারেস্টিং ব্যাপার হলো আমরা এই এই যে এই এই বর্ণটারে কি বলি জানো? দন্তন্য। আমরা দন্তন্য বলি না, বাট আসলে এটা কি দন্ত ন, মানে কি এটা দাঁতের সাথে সম্পর্ক, এই জন্য দন্ত ন, দন্ত মানে দাঁত। এভাবে কখনো ব্যাকরণ ভেবে দেখেছো যে এই নামগুলো হ্রস্ব ই, দীর্ঘ ই, তারপরে দন্ত ন, ঠিক আছে, এগুলো কিন্তু খুবই ইন্টারেস্টিং বিষয়, ব্যাকরণে ইন্টারেস্টিং হতে পারে যদি তুমি সেভাবে পড়ার সুযোগ পাও। তারপরে দেখো এদিকে দন্তমূলীয় আছে, এখানেও দেখো কিছু কিছু ক্ষেত্রে স, ন, র, ল ব্যঞ্জনধ্বনি এ শ্রেণীর, এগুলো জীবের সামনের অংশ ও উপরের পাটি দাঁতের মূল, এগুলো উচ্চারণ হয় কি বলে? র, ল, ঠিক আছে, এগুলা এগুলো একটু মুখস্থ করতে হবে, এই জিনিসটা একটু বোঝানোটা, ঠিক আছে। দন্তর সাথে এটা একটু একটু উল্টা পাল্টা হয়ে যায়, এই জন্য এইটা তোমার কিন্তু এই টপিকটা একটু মুখস্থ, ঠিক আছে। এই টপিকের যে বর্ণগুলো আছে এগুলো তোমার মুখস্থ করিতে হইবে। তারপরে তালব্য দন্তমূলীয় যেটা আছে এদেরকে অনেক সময় তালব্য ধ্বনিও বলা হয়, ঠিক আছে। শুধু তালব্য, তালব্য ওয়ার্ডটা দেখবা মানে এটা ট, ঠ, ড, ঢ, মানে মাঝামাঝি, জিহ্বার মূলও না, একবারে দাঁতের কাছে, মানে একদম এখানেও না, একদম এখানেও না, মাঝামাঝি যেটা উচ্চারণ হয় সেটা হলো ট, ঠ, ড, ঢ, ঠিক আছে, ট, ঠ, ড, ঢ, এই ট বর্গটা, ঠিক আছে। আর তারপরে দেখো এই যে এখানে যে দেখতেছো যে তালব্য, আচ্ছা, এইটা দেখেন তালব্য দন্তমূল্য না, এইটাকে অনেক সময় মূর্ধন্য ধ্বনি বলা হয়, এটা নোট রেখো, মূর্ধন্য ধ্বনি, ঠিক আছে, মূর্ধা থেকে উচ্চারিত হয়, এই জন্য মূর্ধা ন, এই যে এই নকে এই জন্য মূর্ধা ন বলে, ঠিক আছে। তারপরে দেখো তালব্য একদম জিভ প্রসারিত হয়ে সামনের অংশ শক্ত তালু স্পর্শ করে উচ্চারিত ধ্বনিগুলো হলো তালব্য। জিভ যদি প্রসারিত হয়, এক্সপান্ডেড হয়ে সামনে, এর সামনের অংশ যদি শক্ত তালু স্পর্শ করে, যেমন চ, ছ, জ, ছ, তারপর স, এগুলো সব তালব্য ধ্বনি। মনে রাখতে হবে, এখানে কিন্তু মুখস্থ পড়া অনেক আছে, আমি চেষ্টা করছি তোমাদের যত ইন্টারেস্টিং ভাবে পড়ানো যায়, তবে অবশ্যই কি করতে হবে, মুখস্থ পড়াও পড়তে হবে। তারপরে জিহ্বা মূলে আমি শুরুতেই বলেছিলাম ক, খ, গ, ঘ, ক বর্গের যে ধ্বনিগুলো আছে ক, খ, গ, ঘ, ঙ, এগুলো সব জিহ্বার মূল অর্থাৎ একদম গোড়া থেকে উচ্চারিত হয়। আর কণ্ঠনালীয় একমাত্র ধ্বনি হলো হ, একদম গলার মাঝখান থেকে হয় হ, ঠিক আছে। ওকে, এই চার্টটা দেখলে তুমি মোটামুটি এটা পড়বা। এই চার্টটা সবাই অবশ্যই প্রিপেয়ার করবা, ঠিক আছে, পরীক্ষার জন্য। এই চার্টটা কিন্তু গুরুত্বপূর্ণ অনেক। আচ্ছা, এই টপিকটা খুব একটা গুরুত্বপূর্ণ না, বাট তবে আমরা কিছু কিছু জিনিস আমরা দেখতে পারি। আমি কয়েকটা জিনিস দাগাই দিচ্ছি, ঠিক আছে। দ্বিওষ্ঠ বর্ণ আমরা জানি দুই ঠোঁটই কাজ করে, কিন্তু সক্রিয়ভাবে কাজ করে নিচের ঠোঁট, প, প, দেখো উপরের ঠোঁট তার জায়গায় আছে কিন্তু নিচের ঠোঁটটা মেইন কাজ করতেছে, প, ঠিক আছে। তো এই জন্য নিচের ঠোঁটটা সক্রিয় মানে অ্যাক্টিভ, আর নিষ্ক্রিয় বা সাইলেন্ট উচ্চারক হলো উপরের ঠোঁট। এরকম প্রতিটা আছে ইয়াতেই আলাদা আলাদা আছে। এইটা এইটা নিয়ে বেশি চাপ নিবে না, ঠিক আছে। এইটা এটা একটা নন ইম্পর্টেন্ট একটা টপিক, এখান থেকে কোশ্চেন তোমাদের আসার চান্স সেরকম নাই, এগুলো থেকে কোনো কোয়েশ্চেন আসে না। ধরো আমরা বিভিন্ন টাইপের কোয়েশ্চেন অ্যানালাইসিস করি, তো বিসিএস থেকে শুরু করে অ্যাডমিশন, ঢাকা ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি, ক্যাডেট কলেজ, এই টাইপ জিনিস থেকে কখনো প্রশ্ন আসে না তোমাদের এই লেভেলে। আচ্ছা, এখন তোমাদের একটা প্রশ্ন নিব, সবাই একটু হ্যান্ড নামায় ফেলো আগে, প্রশ্ন নিব, তবে তারপরে হ্যান্ড রেজ করো, ঠিক আছে। আমি সবগুলো হাত নামাই দিচ্ছি যাতে বুঝতে পারি। ওকে, এখন হ্যান্ড রেজ করেন যাদের এই পর্যন্ত আমি যা যা পড়াইছি এই টপিকগুলোর উপরে কোনো প্রশ্ন আসে, অন্য কোনো বাইরের কোনো কিছু না, কিন্তু স্যার পরীক্ষা কেমনে দিব, পরীক্ষায় কি আসে, এগুলো না, এই টপিকগুলোর উপরে কোনো প্রশ্ন আছে কিনা বলেন তো। আচ্ছা, কোয়েশ্চেন হ্যান্ড রেজ করেন। আহমেদ আব্দুল্লাহ প্রথমে বলেন। আহমেদ আব্দুল্লাহ।
আহমেদ আব্দুল্লাহ কি শুনতে পাচ্ছ? আচ্ছা, তোমাদেরকে আনমিউট করার অ্যাক্সেস দেওয়া হয়েছে, তো সমস্যা নেই, আনমিউট করে কথা বলো। স্যার মানে লিখিত যেগুলা বর্ণ নাই সেগুলা কি ধ্বনি? সেগুলোও স্বরধ্বনি অথবা ব্যঞ্জনধ্বনি। যেমন ধরো, এই যে বললাম যে এর কোনো বর্ণ নাই, এটা কি ধ্বনি না? ধ্বনি হইতে হ্যাঁ গেলে ধ্বনি। তো তার বর্ণ থাকাই লাগবে এমন কোনো নিয়ম নাই, বুঝছো? তার বর্ণ রূপ না থাকলেও সে ধ্বনি হতে পারে, বুঝছো? মানে সেটা জি স্যার। পার্সপেক্টিভ অনুযায়ী, সেটা যদি ফুসফুস থেকে বের হওয়ার সময় বাধা না পায় ওটা স্বরধ্বনি হবে, যদি বাধা পায় তাহলে ব্যঞ্জনধ্বনি হবে। তারপরে তামিম, জুনায়েদ তামিম, বলেন তো। স্যার, কণ্ঠনালীয় সম্পর্কে বুঝতে পারিনি। কণ্ঠনালীয়। কণ্ঠ কণ্ঠনালীয় বলতে একদম ঠিক গলার মাঝখান থেকে যেটা উচ্চারিত হয়, কণ্ঠনালীর মাঝখান থেকে, এবং একটাই স্বরধ্বনি, সরি ব্যঞ্জনধ্বনি আছে এখানে, সেটা হলো হ, কণ্ঠনালীয়। ঠিক আছে, এরপরে এস এম মোতাসিম, প্লিজ তোমার কোয়েশ্চেনটা করো। স্যার, এখানে নিম্ন স্বরধ্বনি এবং উচ্চ মধ্য স্বরধ্বনিতে এ দুটাতেই আছে। এখন কিভাবে বুঝবো যে এ নিম্ন স্বরধ্বনি হবে, আবার কিভাবে বুঝবো উচ্চ মধ্য স্বরধ্বনি হবে? কোথায় আমি বললাম এ দুইটাতেই আছে? মানে জিভের উচ্চতাতে। জীবের উচ্চতাতে হুম। নিম্ন মধ্য, উচ্চ মধ্য। তো আচ্ছা, দেখেন। হ্যাঁ হ্যাঁ, এটা আছে। কারণ কি জানো, নিম্ন মধ্য এবং উচ্চ মধ্য এটা কাছাকাছি, বাট যদি আমি তোমাকে একদম ইউনিভার্সিটি লেভেলের জ্ঞান ইউজ করে যদি বলি, তাহলে কোনটা হবে জানো এটা? তাহলে এইখানে হলো এ, কি বলে এইখানে, সরি, এই জায়গাটা এ হবে না, ঠিক আছে? বাট এ মোস্টলি নিম্ন মধ্য, নিম্ন স্বরধ্বনিতে অ্যাকসেপ্টেড, বুঝেছো? ইয়েস স্যার। ওকে, এবার দেখেন, তারপরে আছে দেখাবেন সাহিল শামস, তোমার কোয়েশ্চেনটা পড়ো। স্যার, ব্যঞ্জন বর্ণের হুম লাস্টে হুম যে বর্ণগুলো আছে যেমন খণ্ডতা, অনুস্বার, বিসর্গ, চন্দ্রবিন্দু, হুম। এটা কি কোনো ধ্বনির মধ্যে পড়ে? আর কি খণ্ড, বর্ণমালা নাকি ধ্বনি না, হতে পারে? এগুলা ধ্বনি না, এগুলো বর্ণ। ঠিক আছে, আমরা ব্যঞ্জন বর্ণে এখনো যাইনি, আরেকটু আচ্ছা। আরেকটু গেলে তুমি বুঝবা যে ধ্বনি হইলেই বর্ণ হইতে হবে না, বর্ণ হইলেই তার ধ্বনি থাকা লাগবে না। কারণ আমি, আচ্ছা পরে বলতেছি। খণ্ডত্ব এটা বেসিক্যালি কি জানো, ত এর নিচে একটা হসত্ব। তারপরে এই যে রেফ বলি না আমরা, ধরো আমার নামে একটা রেফ আছে অর্ক, অর্ক মানে হলো একটা র এর নিচে হসন্ত দিয়ে ক, ঠিক আছে, এরকম। সো ওইগুলার কোনো আলাদা ধ্বনির প্রয়োজন হয় না, কারণ এক্সিস্টিং যে ধ্বনিগুলো আছে ওইগুলো দিয়েই করা যায়। ওকে, সিনান কোয়েশ্চেন করেন দ্রুত। স্যার আমাদের যে মানে কি যেন বলে কোমল তালুর যে অবস্থা স্যার, এটা একটু মানে সমস্যা হয়। তালুর অবস্থা। কোমল, কোমল তালুর অবস্থা, আচ্ছা এটা আসলে সমস্যা হওয়ার মতো একটা টপিক, ঠিক আছে, ধ্বনি নিয়ে বাচ্চাদের অনেক সমস্যা। আমি তোমাদের বলি এই যে কোমল তালুর অবস্থা কোথায় গেল, এখান থেকে কিভাবে পড়বা, আমি এটা তোমাকে একটু গাইড করে দিচ্ছি, ওয়েট। কোমল তালুর অবস্থা এটা কি ব্যঞ্জন ধ্বনির ক্ষেত্রে নাকি এর ক্ষেত্রে, কোনটা বলছো বলো তো? আচ্ছা, এই যে স্বরধ্বনি। ইয়েস স্যার। স্বরধ্বনি। আচ্ছা, একটু আমার সাথে রিডিং পড়েন। মৌখিক স্বরধ্বনি উচ্চারণের সময় বাতাস কেবল মুখ দিয়ে আর, আচ্ছা আমি তোমাদের কিন্তু এখানে বলেই দিয়েছিলাম, এখান থেকে প্রশ্ন আসলে এক টাইপের প্রশ্নই আসবে, যে অনুনাসিক স্বরধ্বনি নিয়ে, ঠিক আছে? মুখ দিয়ে আর অনুনাসিক স্বরধ্বনি উচ্চারণের সময় একই সঙ্গে মুখ নাক দিয়ে বের হয়, মানে তুমি যখন নর্মাল স্বর, মৌখিক স্বরধ্বনি বলতে বোঝাচ্ছে নর্মাল যে স্বরধ্বনিগুলো আছে অন্যগুলা, ঠিক আছে, যেগুলো মুখ দিয়ে উচ্চারণ হয়, নাক ইউজ হচ্ছে না। আর অনুনাসিকে নাক ইউজ হচ্ছে, ঠিক আছে? তুমি বুঝতে পারতেছো, দেখো, মৌখিক স্বরধ্বনি উচ্চারণের সময় তা কি হয়, নাক দিয়ে বাতাস বেরোনোর পথ সম্পূর্ণ বন্ধ করে দেয়, মানে তুমি যখন বলতেছো, তোমার কিন্তু নাক দিয়ে বাতাস বের হচ্ছে না, বা বলতেছো, নাকের ইউজ হচ্ছে না। কিন্তু যখন তুমি ইচ্ছা করে প্রেসার দিচ্ছ যে ই, ঠিক আছে, বিধি, ধর বিধি বললা, এই যে বয় চন্দ্রবিন্দু রশ্মি, দেখো বিদ্ধ করা অর্থে বিধি ইউজ হয়েছে, এখানে কিন্তু তোমার নাক ইউজ হয়েছে, মেনলি নাক ইউজ হচ্ছে নাকি হচ্ছে না, এই পার্সপেক্টিভ, এটা খুবই সহজ একটা বিষয়, বুঝছো সিনান? এটা ইয়েস জাস্ট স্যার। মনে রাখলেই হবে যে নাক ইউজ হচ্ছে নাকি হচ্ছে না। তারপরে ইয়েস দ্রুত স্যার, থ্যাংক ইউ। খুশিমণি, তোমার প্রশ্ন।
8টা 20 পর্যন্ত প্রশ্ন হবে, তারপর আমি একটু তোমাদের অন্য বিষয়ে কিছু গাইড করব। জি বলেন। স্যার জিভের উচ্চতা এখানে যেই দেওয়া আছে নিম্ন মধ্য স্বরধ্বনি, এখানে একটা আছে এম, আরেকটা আছে হচ্ছে ও, কিন্তু আমার মনে হয় এখানে ও হবে না, সরি ও হবে। কেন মনে হয়, মানে মনে হয় কেন বলো তো? এটা নিম্ন মধ্য আচ্ছা স্বরধ্বনি থামো। গুলো জিভের উচ্চ মধ্য স্বরধ্বনির তুলনায় নিচে ও নিম্ন স্বরধ্বনির তুলনায় ওপরে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তুমি বলতে চাচ্ছো যে এখানে হলো ও হবে না, তাই তো? হ্যাঁ। আচ্ছা হ্যাঁ, ও আচ্ছা, ও এখানে ডাবল দিছে, তোমাদের বইয়ে কিছু ভুল আছে। তোমাদের এক্সাক্ট বইয়েও কি এই ভুলগুলো আছে? ইয়েস হ্যাঁ স্যার। মানে তোমাদের কাছে, শোনো এই জায়গা থেকে দেখো, এ কিছু জায়গায় ডাবল আছে, আর হলো এই জায়গায় ওটা ডাবল, এই জিনিসটা একটু কারেকশন করে নেবে। থ্যাংক ইউ খুশিমণি, তুমি আসলে ভালো জিনিস ধরাই দিয়েছো, এটা আমার চোখেও পড়ে নাই এটা, ঠিক আছে, থ্যাংক ইউ পড়ার স্যার। সময়। ওকে, নহিন, নহিন বলেন, দ্রুত, ফাস্ট ফাস্ট। উচ্চারণের মধ্যে কোনটি সক্রিয় উচ্চারক? বুঝি নাই। স্যার কোমল তালু ও শক্ত তালুর মধ্যে কোনটি সক্রিয় উচ্চারক? কোনটা সক্রিয় উচ্চারক? জি স্যার। কোনোটাই সক্রিয়ভাবে উচ্চারণ করে না। কোমল তালু বা মধ্য তালু, মানে কোমল তালু বা শক্ত তালু, কোনোটাই কিন্তু সক্রিয় না। দুইটাই যখন আসে তালব্য ধ্বনিগুলোতে, এরা কিন্তু অবশ্যই নিষ্ক্রিয়টা। জিভ হলো সবসময় সক্রিয়, একটা জিনিস মনে রাখবা, সবসময় টাংটা সক্রিয়, বুঝেছো? জি স্যার, বুঝতে পারছি। ওকে, এবার জাকারিয়া বলেন। যাদের কোয়েশ্চেন হয়েছে হ্যান্ড রেজ, হ্যান্ড নামাই দেন। স্যার মৌলিক স্বরধ্বনি 7টি, কিন্তু সাধারণ স্বরধ্বনি কয়টি? সাধারণ স্বরধ্বনি, সাধারণ স্বরধ্বনি, এটা আবার কোন টপিক পাইলা তুমি? হ্যাঁ, মৌলিক এবং যৌগিক, না মৌলিক স্বরধ্বনি 7টি, এটা বলা একটু ভুল হবে। সামনের দিকে তোমরা যখন এক্সট্রা পড়বে, মৌলিক স্বরধ্বনি কিন্তু আরো কিছু বাড়ানো যায়, ঠিক আছে? টোটাল যদি স্বরধ্বনি পার্সপেক্টিভে দেখো, সাধারণ স্বরধ্বনি ইউজুয়ালি ধরো তুমি মৌলিক এবং যৌগিক মিলাইলে 25টার মতো স্বরধ্বনি বাড়ানো সম্ভব। ওকে, 25টার কাছাকাছি। ওকে, তারপরে জি। দেখি আহ আদ আদম জিন, এটা কে? তোমার নাম কি? স্যার আমি, নামটা বলো তোমার। স্যার আমার নাম মোহাম্মদ জুবাইদুল ইসলাম। আচ্ছা হ্যাঁ, তোমার প্রবলেমটা বলো। স্যার উচ্চারণ স্থানটা একটু বুঝাই, আবার একটু বলবেন? উচ্চারণ স্থান তোমাকে খুব ইজিলি একবার বুঝিয়ে দিই, ঠিক আছে? বই ছাড়া, বই দেখলে তোমার মাথা ঘুরবে। ওকে স্যার। দুই ঠোঁট থেকে যে বর্ণগুলো উচ্চারণ হচ্ছে, এগুলো হলো দিয়ষ্ঠ। এখন মনে রাখতে হবে কিন্তু তোমার, ঠিক আছে? যেমন ওকে যেমন স্যার। প, ফ, ব, ভ, এগুলো দিয়ষ্ঠ। তারপরে দন্ত থেকে যেগুলো উচ্চারণ হচ্ছে, এগুলো দন্ত, যেমন ত, থ, দ, ধ। তারপরে দন্তমূলীয় কিছু আছে, আমি বলেছিলাম মনে রাখতে হবে, দন্ত স, তারপরে দন্ত ন, এগুলো হলো দন্তমূলীয়, তালব্য স। আর তারপরে দেখো, জিহ্বার মূল থেকে যেগুলো উচ্চারণ হয়, একদম জিহ্বার গোড়া থেকে, ওগুলো হলো ক, খ, গ, ঘ, এগুলো। এরপরে আহ কণ্ঠনালীর থেকে, একদম গলার থেকে যেটা উচ্চারণ হচ্ছে, ওইটা কণ্ঠনালীয়, বা ওটা শুধু হ, ঠিক আছে, কণ্ঠনালীয়। জি তারপরে স্যার। মূর্ধা থেকে যেগুলো উচ্চারণ হচ্ছে, তালব্য দন্তমূলীয় বলছি আমরা যেগুলো, সেগুলো হলো ট, ঠ, ড, ঢ, ট বর্গ। আর লাস্টলি তালু থেকে, মেনলি তালু থেকে তালব্য যে বর্ণগুলো, এগুলো হলো চ, ছ, জ, ঝ। ঠিক আছে, এটা মনে রাখতে হবে, একটু প্র্যাকটিস করলেই ঠিক হয়ে যাবে। তারপরে দেখো আরো কিছু আছে, আহ নাসিক্য বর্ণ, ঠিক আছে? এখানে এগুলো মনে রাখতে হবে। দেখো এই টপিকের ম্যাক্সিমাম পড়া তোমার হলো মুখস্থ পড়া, সো এটা দ্রুত, তুমি যত দ্রুত তুমি এটা আত্মস্থ করে নিবা তত ভালো। তারপরে দেখো ঘর্ষণ জাত স্বরধ্বনির মধ্যে শীষ ধ্বনি, এটাকেই বলে শীষ ধ্বনি। দেখো দন্তস্ব, তালব্যস্য, হ, এই তিনটা, ঠিক আছে? এই যে শীষ দেওয়ার মতো লাগে না, স এবং ধরো স, ঠিক আছে, স এবং স এবং হ, এগুলোকে আমরা বলি শীষ ধ্বনি। তারপরে আমি দাগিয়ে দিচ্ছি তোমাদের, ঘোষ অঘোষের ক্ষেত্রে কি রকম জানো? এই যে ক, খ, গ, ঘ, তারপরে চ, ছ, জ, ঝ, এই যে ধরো এরকম চলতে আছে, ঠিক আছে, ট, ঠ, ড, ঢ, ত, থ, দ, ধ, প, ফ, ব, ভ, এভাবে। এই যে তুমি মাঝ দিয়ে যদি ভাগ করো, হ্যাঁ, গ আর ঘ,
এই বরাবর এই লাইনে যেগুলো আছে, এই লাইনে এইখানে যেগুলো আছে এগুলো হলো ঘোষ ধ্বনি। আর এই যে ক খর লাইনে এই যে এইদিকে নিচে যতগুলো আছে এগুলো সব অঘোষ ধ্বনি। এটা মনে রাখার উপায়, ঠিক আছে? স্বরতন্ত্র যখন অনুরণিত হয়, তোমাদের জন্য একটু কঠিন, স্বরতন্ত্র আছে ভেতরে আমাদের। স্বরতন্ত্র যখন কাঁপে, গ এবং ঘ এই লাইনের এই সিরিয়ালের তুমি বর্ণগুলো যখন উচ্চারণ করো তখন তোমার স্বরতন্ত্র ভেতরে কাঁপে। সো এটা ঘোষধ্বনি, ঠিক আছে? এবং চ্যাট বক্সে কেউ উল্টাপাল্টা চ্যাট করবা না, ঠিক আছে? উল্টাপাল্টা কোনো চ্যাট না যেন। ওকে, তারপরে দেখি মহাপ্রাণ এবং অল্প প্রাণ। এখানে আবার ঠিক উল্টাটা, বুঝছো? এখানে উল্টা কিরকম দেখো, আমি একটু আগে কিভাবে দেখলাম, ক খ গ ঘ চ ছ জ ঝ, এই যে এই রকম এই লাইনগুলো, ঠিক আছে? এটাকে এখন তুমি ভাগ করবে কি রকম, ধর এটা 1 নাম্বার লাইন, 2 নাম্বার লাইন, 3 নাম্বার লাইন, 4 নাম্বার লাইন, এই এই বরাবর, ঠিক আছে? এর নিচেও কিন্তু আছে, এর নিচে আরো বর্ণ আছে ধরে নাও। এখন 1 নাম্বার লাইন এবং 3 নাম্বার লাইন, ঠিক আছে, এই লাইনের বর্ণগুলো হলো অল্প প্রাণ। আর আমি দেখো নীল কালি দিয়ে যেগুলো করতেছি, এই যে 2 নাম্বার লাইন এবং 4 নাম্বার লাইন, এগুলো হলো মহাপ্রাণ। মানে ওই বর্গ অনুযায়ী তুমি যদি লম্বালম্বি ভাগ করো, ক আর গ এর নিচে যতগুলো বর্ণ থাকবে, চ থাকবে, জ থাকবে, এগুলো, ঠিক আছে, এই লাইনগুলো আপনাদের অল্প প্রাণ, আর পরের গুলো মহাপ্রাণ, অন্যগুলো। ওকে, এবার দেখি আমরা, চলেন। এখানে কিন্তু তোমাদের জন্য সংক্ষেপে বেশ কিছু ধ্বনির দেওয়া আছে। এই 4টা মুখস্থ করতে হবে অবশ্যই। ধ্বনির মধ্যে পড়ার কিছু জায়গায় আছে কম, সেখানে এই 4টা অবশ্যই আপনাদের ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষার জন্য মুখস্থ করতে হবে। ওকে, এগুলা পড়া থাকবে আপনাদের জন্য। এবার দেখেন, এবার আমরা দেখি বাংলা ভাষায়। দেখো, মৌখিক স্বরধ্বনি 7টা। মৌখিক বলতে অনুনাসিক না, নাকের মধ্য দিয়ে উচ্চারণ হয় না এমন। এগুলো হলো দেখো ই, এ, এ, আ, অ, উ, ও। আচ্ছা, তোমাদের এখন সব লাইন টু লাইন পড়াতে গেলে অনেক টাইম লাগবে, তোমাদের কিছু পড়া আমি দিয়ে দিব, বুঝছো? এই টপিক তোমরা অলরেডি পড়েছো বইয়ের জন্য। কার ফলা নিশ্চয়ই চেনো, তোমরা একটু বলো তো, কার এবং ফলা চেনো? স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ হলো কার, আর ব্যঞ্জন বর্ণের ফলা। এটা কি জানেন আপনারা? জি ইয়েস স্যার। স্যার। জি, এগুলো তো জানার কথা। কার কয়টা বলেন তো? কার 10টি, আর ফলা 6টি। ওকে, এই যে এই হলো 10টি আপনাদের কার, সবাই মিউট করেন। আর ফলা, সরি এইগুলো ফলা না, এই যে কার এবং, আচ্ছা এখানে ব্যঞ্জন ধ্বনি। ব্যঞ্জন ধ্বনি আলাদা কাছে, এই দেখো আমি একজন বললে না যে খণ্ডত্ব, এগুলো ওগুলো কি ধ্বনি কিনা, সাহিল তোমার উত্তর কিন্তু এখানে আছে। দেখো ব্যঞ্জন ধ্বনির সংখ্যা 32টি। এখানে কিন্তু আপনাদের কি খণ্ডত্ব, হসন্ত এগুলা কিন্তু আপনাদের নাই। সো ওইগুলো কি, ওইগুলো আসলে ব্যঞ্জন বর্ণ, শুধু ওইগুলো ব্যঞ্জন ধ্বনি না। ওকে, ব্যঞ্জন ধ্বনি এই 32টি, এটা মনে রাখতে হবে। তারপরে ব্যঞ্জন বর্ণ দেখো 39টি, এই যে চন্দ্রবিন্দু, খণ্ডত্ব, এগুলো কিন্তু ব্যঞ্জন বর্ণের মধ্যে আছে, তবে এগুলো ব্যঞ্জন ধ্বনি না। ওকে, যুক্ত বর্ণ তো আমরা ছোটবেলা থেকে পড়েছি, তাই না? যুক্ত বর্ণ আমরা যে ক যুক্ত, কয়ত, এগুলো এগুলো খুব সহজ পড়া, এগুলো আমি তোমাদেরকে নতুন করে পড়াবো না। যুক্ত ব্যঞ্জন, এখানে বইয়ের যে যুক্ত ব্যঞ্জনগুলো আছে এগুলো খুব ভালো মতো প্র্যাকটিস করবে, বুঝছো? আমি জানি তোমরা পারো, এগুলো ক্লাস 6 এর বাচ্চাদের পড়ানো আছে, 3-4 থেকে তোমরা যুক্ত বর্ণ পড়ো। যুক্ত বর্ণ আশা করি পারবে তোমরা সবাই। এই যে এইগুলো কিছু কিছু কঠিন আছে, যেমন উঙ খ, ঠিক আছে? উঙ ক আর উঙ খ অনেকে উল্টাপাল্টা করে ফেলে, এগুলো কিন্তু উল্টাপাল্টা করা যাবে না। ওকে, স্যার, বলেন। স্যার যুক্ত ব্যঞ্জন কয়টি? যুক্ত ব্যঞ্জন তো অনেকগুলা, ওভাবে গুনে পড়ি না, এগুলো কোশ্চেন আসার মতো কোশ্চেনও না, বুঝছো? যে যুক্ত ব্যঞ্জন কয়টি, যুক্ত ব্যঞ্জন তো অনেক অনেক রকম কম্বিনেশন বানানো যায়। তোমাকে মেইনলি পড়তে হবে কি, ব্যঞ্জন ধ্বনি, স্বরধ্বনি, এগুলো পড়তে হবে। ওকে, চ্যাট বক্স কিন্তু অফ করে স্যার দিও, চ্যাট এগুলো বক্সে কি বেশি। কয় ভাগে ভাগ করে? এগুলো কি করে? স্যার ব্যঞ্জন, স্যার যুক্ত ব্যঞ্জনকে কয় ভাগে ভাগ করে? যুক্ত ব্যঞ্জন এই যে তুমি দেখতে পাবা, দেখো
যুক্ত ব্যঞ্জনের বিশ্লেষণ আমি ভাবছি তুমি পারো অলরেডি। দেখো, দ্বিতীয় ব্যঞ্জন যখন সেম ওয়ার্ড দুইটা আলাদা হয়, ঠিক আছে, মানে নয় ন বিপন্ন, এখানে সেম ওয়ার্ড না, সেম লেটার, সেম লেটার যখন ব্যবহার হয় তখন দ্বিতীয় ব্যঞ্জন। আর সাধারণ যুক্ত ব্যঞ্জন কোনটা? যখন আপনাদের সেম ওয়ার্ড না হয়ে অন্যান্য কম্বিনেশন যখন হয়, যেমন ক এর সাথে পেট কাটা মূর্ধন্য ষ, ক এর সাথে র, ন এর সাথে থ, আলাদা যাই কিছু হোক না কেন, ওটা সাধারণ যুক্ত ব্যঞ্জন। ঠিক আছে, তারপরে সন্ধি। সন্ধি, আচ্ছা, এই সন্ধি টপিকটা আমি পরের জন্য রাখবো, কারণ সন্ধি টপিকটা এইটুকুতে কখনো সন্ধি শেখা যায় না। তোমাদের জন্য আমি আরো স্লাইড নিয়ে সন্ধির কিন্তু নিয়ম সহ সন্ধির একটা টপিক পড়বো, আর আপনাদের পড়া থাকবে। ঠিক আছে, সন্ধিটা আমি পরীক্ষায় রাখবো না, সন্ধিটা আপনাদের পরীক্ষায় রাখবো না আপাতত। আপনাদের এই পর্যন্ত ব্যাকরণ যেটা পড়লেন সেটা আপনাদের পড়া থাকবে। এবং আরেকটা জিনিস পড়া দিব আপনাদের, এক মিনিট, দেখেন সবাই সাউন্ড মিউট করেন। এক মিনিট, আপনাদের চ্যাট বক্স আগে অফ করি। স্যার জি ব্যাকরণ বলেন। পড়াটা কি? ব্যাকরণ পড়ার বলতেছি, আবার আমি তোমাদের লিখে দেবো, সমস্যা নাই, সিলেবাস লিখে দেবো, সিলেবাস তোমরা গ্রুপে পেয়ে যাবা। চারুপাঠে তোমাদের কিছু পড়া এগিয়ে নিতে হবে। আচ্ছা, তোলপাড় গল্পটা আমরা সবাই পড়েছি না? নিশ্চয়ই পড়েছি। সাবু, জি, সাবুর গল্প মূলত মুক্তিযুদ্ধকালীন একটা সময় সম্পর্কে তোমাকে ধারণা দেওয়ার জন্য। ঠিক আছে, আ- জি বলেন, কিছু বলতে চাচ্ছেন? মানে আপনি মনে হয় স্যার আপনি এক্সাম নেবেন, হ্যাঁ, শনিবারে পরীক্ষা হবে। কিভাবে পরীক্ষাটা দিব? হ্যাঁ, তুমি ব্যাচে আছো না? ব্যাচ গ্রুপে তুমি কিন্তু গ্রুপের মাঝে প্রশ্নটা দেওয়া হবে এবং আমরা জানিয়ে দেবো যে কোন আইডিতে পরীক্ষার খাতাটা পাঠাতে হবে। ঠিক আছে স্যার। ওকে, স্যার, ওকে স্যার। এবার দেখেন আমি কিছু একটা জিনিস আলোচনা করে দিই। তোলপাড়, আকাশ, আচ্ছা, না তোলপাড়, ঠিক আছে, চারটা গল্প নেই আমরা, তোলপাড় অ্যাড করবেন। আর এদিকে আহ আপনাদের দুইটা কবিতা, জন্মভূমি এবং, আচ্ছা না, তোমার এগুলো পড়া আছে, এগুলো তাড়াতাড়ি আমাদের কাভার করতে হবে, তাই না? 3 মাসের প্রস্তুতি এমনিতেই। তিনটা কবিতা, তিনটা কবিতা, প্রথম তিনটি কবিতা, তারপরে চারটি গল্প, এবং বাংলা সেকেন্ড পার্ট, দ্বিতীয় পত্রের কি থাকবে জানো? দ্বিতীয় পত্র ভাষার যে চ্যাপ্টারটা আছে, ভাষা প্লাস ধ্বনিতত্ত্ব, ধ্বনিতত্ত্ব সন্ধিবাদে। ঠিক আছে, সন্ধিটা আমি আলাদা পড়াবো তোমাদের, সন্ধি ওইটুকু পড়ে আসলে কিছু লাভ হবে না। সো এইটুকু আমাদের সিলেবাস, আমি ক্লাসে তোমাদেরকে একটু ডিফাইন করে দিলাম। এখন বলেন কি কি প্রশ্ন আছে আপনাদের? তামিদ বলেন, তামিদ হ্যান্ড রেজ করেছেন। স্যার কোন কোন এক মিনিট, আমি সিরিয়ালি যাচ্ছি, তামিদ আগে বলুক। স্যার, জি ক্যারেক্টার বলেন তামিদ। কি আমাদের মূল বই থেকে বেশি প্রশ্ন আসবে বাংলা ব্যাকরণে? ক্যারেট কলেজ বাংলা ব্যাকরণে, বাংলা ব্যাকরণে তোমাদের বইটাকে পাথেয় ধরে তোমাদের কিছু এক্সট্রা জিনিস পড়তে হবে, মানে ওইটাকে একটা আইডিয়াল ধরে কিছু এক্সট্রা জিনিস তোমাকে সেফ থাকার জন্য পড়তে হবে। মেইনলি বেশি প্রশ্ন আশা করা যাচ্ছে তোমাদের বই থেকেই বেশি আসবে, বুঝছো? জি ক্লাস স্যার। 6 এর বই থেকেই বেশি আসবে, কারণ ওইটাকে সহায়ক একটা গ্রন্থ হিসেবে ধরেছে। আচ্ছা, তারপরে মুতাসিম বলো। স্যার, হ কি জি, স্বরধ্বনি? হ। আবার বলো। স্যার, হ কি স্বরধ্বনি? না, হ স্বরধ্বনি না, হ ব্যঞ্জন ধ্বনি, কণ্ঠনালীয় ব্যঞ্জন ধ্বনি, বুঝেছো? হ, হতে কিন্তু বাতাস আটকায় গলার মধ্যে। তারপর সাহিল বলেন। স্যার আবার বলতে পারবেন যে কোন কোন ছড়া এবং ব্যাকরণের পার্টটা কি? কোন কোন ছড়া? প্রথম তিনটা কবিতা, প্রথম চারটা গল্প, আর ব্যাকরণের প্রথম দুই চ্যাপ্টার যেটা আমরা পড়েছি, ভাষা ও বাংলা ভাষা এবং থ্যাংক ধ্বনিতত্ত্ব। ইউ স্যার। ওকে, তারপরে আফরা বলেন, থ্যাংক ইউ স্যার। আফরা রহমান ওহি। স্যার, ক্যাডেট কলেজে ভর্তি পরীক্ষায় কি আমরা পদার্থ রচনাগুলো, যে প্যারার মূল থাকে, নামগুলো থাকে, যেমন সূচনা, ওগুলো কি কালারিং কলম দিয়ে লিখতে পারি? ব্লু পেন ইউজ করতে পারে সর্বোচ্চ, ব্লু পেন। জি, ঠিক আছে, ব্লু বাদে অন্য কোনো কালার একাডেমিক কোনো জায়গায় ব্যবহার করা যায় না, এটা মনে রাখো। ঠিক আছে, রেড ঠিক আছে পেন স্যার। ফর টিচার্স। ঠিক আছে, ঠিক আছে তারপরে স্যার। গ্রিন পেন কারা ইউজ করে জানো?
সরকারি বড় বড় কর্মচারী বা প্রধানমন্ত্রীর সাইন দেখবে বিভিন্ন কাগজ কলমে গ্রিন পেন দিয়ে। ঠিক আছে, এটা আমাদের জন্য না, স্টুডেন্টদের জন্য শুধু ব্লু পেন। মেহরাব বলেন। তো স্যার ব্যাকরণ বই যে বললেন কিছু ভুল আছে সেগুলো কোথায় কোথায়? ব্যাকরণ বইয়ে ভুল যেগুলো আছে এগুলো এমনিতেই ধরা পড়বে পড়তে গেলে, যখন অ্যাডভান্স তুমি পড়তে যাবে। যেমন ওইখানে ডাবল ছিল, ওইখানে কিন্তু দেখে বোঝা যাওয়ার কথা। ঠিক আছে, ওখানে যেমন একটার ক্যাটাগরির মধ্যে ও দিছে, আরেকটা ক্যাটাগরির মধ্যে ও দিয়েছে। এগুলো আসলে ভুল। ভুলগুলো যদি আইডেন্টিফাই করা যায় আমি নিঃসন্দেহে ঠিক করে দিতে পারবো, সমস্যা নাই। এগুলো তো আসলে ক্যারেট কলেজে কি যখন আমরা নোট লিখতে হবে? ক্যাডেট কলেজে, স্যার স্যার স্যার, বইয়ের যে ভুলটা আছে সেটা কি ক্যারেট কলেজে শুধরে লিখতে হবে? অবশ্যই শুদ্ধ লেখাটাই বেটার, কারণ ক্যাডেট কলেজের টিচাররা তো আসলে মানে তারা তো সঠিকটা জানে। তারা তো বাংলা টিচারই তোমার বাংলা খাতা দেখবে, তাই না? ঠিক আছে। ওকে, মাহির মাহির বলো তোমার কোয়েশ্চেন। স্যার প্রতিবেষ্টিত ধ্বনি কাকে বলে? প্রতিবেষ্টিত ধ্বনি। জি প্রতিবেষ্টিত স্যার। ধ্বনি কি তোমার বইয়ের মধ্যে আছে? ইয়েস স্যার। প্রতিবেষ্টিত তারাকে আমরা স্কিপ করে গেছি তোমাদের। আচ্ছা, আমি ওইটা বের করতেছি। তোমাকে বইয়ের ভাষায় পড়লে তোমার বেটার হবে। এক মিনিট। এরকম কিছু কিছু প্রবলেম থাকতে পারে, তোমরা এই টাইপ প্রবলেমগুলো তোমরা কাইন্ডলি একটু গ্রুপে বলবা, কারণ একটা চ্যাপ্টার শেষ করতে কিন্তু আসলে আরো টাইম লাগার কথা। এটা 3 মাসের একটা কোর্স তো। প্রতিবেষ্টিত ধ্বনি এক্সাক্ট কোন পেজে আছে বলতে পারবে? তাহলে তাড়াতাড়ি বের করতে পারতাম। বলেন তো কোন পেজে আছে? মাহির, শুনতে পাচ্ছ? জি স্যার। এই অন্য স্যার কেউ বলতে পারো, শুধু মাহির না। প্রতিবেষ্টিত ধ্বনি এটা বইয়ের কোন পেজে আছে? আর 15 পেজে, 15। ওকে উচ্চারণ স্থানে ওকে ওকে, উচ্চারণ স্থান। উচ্চারণ স্থান প্রতিবেষ্টিত ধ্বনি কোথায়? এই স্যার প্রথমদের পরে একদম উপরে, এখানে? একটু নিচে। এক্সাক্ট জায়গা বলেন। পরের পৃষ্ঠায়। তার উচ্চারণ স্থান যেখানে আছে, যেমন এখানে দেওয়া আছে দিয়ষ্ট দন্ত দন্ত মলীয় প্রতিবেষ্টিত। উচ্চারণ স্থান। উচ্চারণ, আচ্ছা আচ্ছা আচ্ছা, জি। প্রতিবেষ্টিত ধ্বনি বলতে সেই সব ব্যঞ্জন ধ্বনিকে বোঝায় যেগুলো, যে তুমি একটু চিন্তা করো, যেগুলো উচ্চারণের সময় তোমার জিহ্বার ডগা উল্টে গিয়ে মানে উল্টে গিয়ে তালুর ঊর্ধ্বতম অংশ অর্থাৎ মূর্ধায়, একদম ঊর্ধ্ব তালুতে কি হয়, স্পর্শ করে। মেইনলি কোনগুলো জানো? মেইনলি এখানে তোমার যে ট ঠ ড ঢ যে বর্গ, ওইটাই কিন্তু, বুঝতে পেরেছো? ট ঠ ড ঢ আমরা কি পড়েছিলাম বলো তো? তালব্য কি? তালব্য দন্তমূলীয়, তাই তো? তোমাদের সেই ট বর্গের যে ধ্বনিগুলো, এগুলোই কিন্তু আপনাদের সেই প্রতিবেষ্টিত ধ্বনি। ওকে, তারপরে জারিন তাসনিম বলেন। স্যার বাংলা সেকেন্ডে যে পড়াটা দিয়েছেন এটা আরেকবার একটু বললে ভালো হয়। বাংলা সেকেন্ড প্রথম 2 চ্যাপ্টার, ধ্বনিতত্ত্ব এবং বাংলা ভাষা এটা ও কি ভাষা। পরীক্ষার ছিল? এটা পরীক্ষার জন্যই, হ্যাঁ। একটা কোশ্চেন ছিল। থ্যাংক ইউ স্যার। দেখি কে কোশ্চেন ছিল। স্যার হ্যাঁ, তোমার নামটা বারবার ভুলে যাচ্ছি, তোমার নামটা একটু বলো তো ক্লিয়ারলি। স্যার দাঁড়ান স্যার আমি লিখে দিতে হবে। আমি লিখতে পারবো না, আমি চ্যাট বক্স অফ করে রেখেছি। স্যার তুমি এটা বলো, সমস্যা নেই। হ্যাঁ হ্যাঁ, জোবায়াদুল, আচ্ছা ঠিক আছে। স্যার আমার প্রশ্নটা হচ্ছে যে এখানে গ্রুপে দেওয়া আছে যে ডেমো ক্লাস 3টা, ঠিক আছে স্যার? হুম, ডেমো ক্লাস ইয়েস কোথায়? স্যার। এটা হচ্ছে যে হোয়াটসঅ্যাপে একটা গ্রুপে আর আচ্ছা, ক্যাডেট। এটা কি ক্লাস? হ্যাঁ, এটা কি ক্লাস রিলেটেড কোনো প্রশ্ন জোবায়াদুল? স্যার ওখানে স্যার একটা কোশ্চেন ছিল। এটা তো আমি কি বলেছি বলো তো, ক্লাসের নিয়ম কি? ক্লাস রিলেটেড কোনো কোয়েশ্চেন তুমি করবে, গ্রুপে কি হয়েছে না হয়েছে, গ্রুপে কি দেওয়া আছে, এটা তো টিচার মেনটেন করে না, তাই না? তুমি গ্রুপে যে দিয়েছে তুমি গ্রুপে তার সাথে যোগাযোগ করবে। ক্লাসের বাহিরের সময়, ক্লাসের টাইম নষ্ট করা যাবে না এভাবে। স্যার বুঝছি। মাহি সিদ্দিকী,
তাড়াতাড়ি বলেন কোয়েশ্চেন। আসসালামু মেইনলি আলাইকুম কিন্তু স্যার। মৌলিক সংখ্যা যৌগিক সংখ্যাটা স্যার আবার বললে একটু ভালো হতো স্যার। মৌলিক সংখ্যা যৌগিক সংখ্যা, মৌলিক স্বরধ্বনি যৌগিক স্বরধ্বনি, ঠিক আছে। মৌলিক হলো যে স্বরধ্বনিগুলো ভাঙা যায়, যেমন আ, এ, ই ভাঙা যায় না, ঠিক আছে। আ, এ, ই এগুলোকে আর তুমি ভাঙতে পারবে না। কিন্তু ওই আর ও, চিন্তা করো, ওই যখন উচ্চারণ করছো, ও, ই, তুমি কি বলতেছো? ও আছে, ইউ আছে, তাই তো। ও, ই, তারপরে ও যখন বলছো, ও, উ, ঠিক আছে। দুইটা মিলে, দুইটা স্বরধ্বনি মিলে যখন একটা হয়, তখন এটা যৌগিক। আর যখন ভাঙা যায় না, ওই তখন মৌলিক। ওকে। স্যার আমি আচ্ছা শুরু থেকে স্যার ক্লাস আরেকটা নোট প্রশ্ন ছিল। আর এক মিনিট, এক মিনিট, আবার বলো কোয়েশ্চেনটা কি বললে স্যার মাহি। আমি শুরু থেকে ক্লাস নোট করতে গিয়ে একটু কালার পেন ইউজ করেছি, কিছু কি হবে? না, সমস্যা নেই, সমস্যা নেই। ক্লাস মাহি, মাহি কি কোনো পাল্টা কোয়েশ্চেন করেছিলেন? ইয়েস স্যার। স্যার কয় ঋষিকার কয় দীর্ঘিকারের মধ্যে স্যার আবার একটু বলবেন স্যার, এই দুইটা একটাতে কখন বলবো? রস্যই, একটাতে দীর্ঘই। যখন হ্যাঁ বা না বোধক উত্তর হয় তখন কয় রস্যি, যখন বর্ণনামূলক উত্তর হয় তখন কয় দীর্ঘই। বুঝতে পেরেছো? যেমন তুমি, তুমি কি খেয়েছো, এটা হ্যাঁ বা না দিয়ে উত্তর করা যায়, এটা রস্যই। আর তুমি কি খেয়েছো, এটা হ্যাঁ বা না দিয়ে উত্তর করা যায় না, এই জন্য এটা দীর্ঘই। ওকে। ও ইয়েস। নূরের কাছে চলে যাচ্ছি, নূর বলো। স্যার উচ্চারণ এটা স্থান লাস্ট আর স্যার কোয়েশ্চেন আমাদের। রীতির মধ্যে পার্থক্যটা কি স্যার? উচ্চারণ স্থান আর উচ্চারণ রীতি। উচ্চারণ স্থান আর উচ্চারণ রীতি। আচ্ছা, উচ্চারণ Yes, স্থান স্যার। বলতে বোঝাইছে যে তোমাদের এই যে উচ্চারণের কোন জায়গা অনুযায়ী ব্যঞ্জন বর্ণের কি প্রকারভেদ, তাই না? আর উচ্চারণ রীতি তোমাদের কোথায় আছে বলো তো? উচ্চারণ রীতি বলতে ওই জিনিসই বোঝায় যে উচ্চারণ অনুযায়ী, ঠিক আছে। মেনলি তোমাদের ক্লাসিফিকেশন গুলো এটাই বোঝায়। এখানের মধ্যে খুব একটা তফাৎ নাই। মেন তোমার কোশ্চেনের জবাব যেটা, এখানে আসলে তফাতের কিছু নাই। উচ্চারণ রীতি অনুযায়ী তুমি যদি ভাগ করো যা হবে, উচ্চারণ স্থান অনুযায়ী ভাগ করলেও অনেকটা তাই হবে। ওকে। এখন আমি তোমাদেরকে ইংলিশ ক্লাস শুরু করতে হবে খুব দ্রুত। 8:40-এ ক্লাস শেষ হচ্ছে, ঠিক ঠিক 10 মিনিট গ্যাপ, ঠিক আছে। 10 মিনিট গ্যাপ করে ইংলিশ ক্লাস শুরু হবে, নাহলে আর বেশি লেট হয়ে যাবে। অলরেডি কিন্তু 1 ঘন্টা 10 মিনিট ক্লাস হয়ে গিয়েছে। সো পড়া দিয়ে দিয়েছি, ওটা সিলেবাস আকারে। আর যে বিষয়টা, হ্যাঁ, সিলেবাস আকারে পেয়ে যাবে। আর ইংরেজি ক্লাসে দেখা হচ্ছে, ইংরেজি, ঠিক আছে। ইংরেজি স্যার ক্লাসে আবার বাংলা কোয়েশ্চেন করবেন না। পড়াটা কি দিছিলেন স্যার? একটু জি, ডিসকানেক্ট হয়ে গেছিলাম তো। পড়াটা আমি কি বললাম ছিল যে স্যার? ডিসকানেক্ট। পড়াটা কি ছিল ওটা আমি দিয়ে দিব, ঠিক আছে। এখন ক্লাস টাইম শেষ, ইংরেজি ক্লাস শুরু হবে। সো যেহেতু কম্প্যাক্ট প্রস্তুতি, আমাদের কিন্তু এই বিষয়গুলো বুঝতে হবে, যে টাইম প্রেশার বা যে কম্প্যাক্ট যে বিষয়গুলো। ওকে এভরিওয়ান, ভালো থাকো সবাই। ইংরেজি ক্লাসে দেখা হচ্ছে আর আসসালামু কিছুক্ষণ পর, 10 মিনিট পর, ঠিক আছে। ওকে স্যার, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।